হ্যালো হ্যালো, কি অবস্থা সবাই? সবাই কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি মাওয়ায়। ঘড়িতে এখন বাজে 12:30। আমরা আর আগে বের হওয়ার কথা ছিল, কিন্তু সবাই আসতে রেডি হইতে হইতে মোটামুটি ভালোই সময় লাগলো। 12:30 বেজে গেছে। তো রওনা দিছি এখন এলাকা থেকে। প্রায় 1 বছর হয়ে গেছে মাওয়া যায় না। আজকে যাচ্ছি মাওয়ায়, অনেক এক্সাইটেড, অনেকদিন পরে যাচ্ছি। আজকে আরো বেশি এক্সাইটেড হচ্ছে, আজকে অনেক মানুষ যাচ্ছি, প্রায় আমরা 10 জন, 5টা বাইক যাচ্ছি, এই জন্য খুব বেশি ভালো লাগতেছে। মানুষ বেশি থাকলে আসলেই অনেক ভালো লাগে। এখন হচ্ছে ফুয়েল নিব, ফুয়েল নিয়ে আবার রওনা দিব। চাঁদপুর ট্যুর দিয়ে আসার পর আর কোথাও বের হওয়া হয় নাই। আজকে যাচ্ছি মাওয়ায়, মোটামুটি অনেক দিন হয়েছে। এই 12:40-এর মতো বাজে এখন। এই পাম্পে দেখলাম মোটামুটি বাইকের দিয়ে ভালোই ভিড়, মনে হয় ভালোই ফুয়েল দেয় এই পাম্পে। ঢাকার ভিতরে তেমন একটা ক্যামেরা অন করি নাই, ওদিকে মোটামুটি 12:30 বাজলো, দেখলাম ভালোই জ্যাম ছিল। এখন আছি মেয়র হানিফ ফ্লাইওভারে। এখন এদিকে মোটামুটি রাস্তা ক্লিয়ারে দেখা যাচ্ছে, বাকিটা সামনে গেলে বোঝা যাবে। তবে আমি যতটুকু জানি, বাজে কবার গেছি, হানিফ ফ্লাইওভার থেকে একবারে মাওয়া পর্যন্ত আর কোনো জ্যাম থাকে না, যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়। হানিফ ফ্লাইওভার ওঠার পর থেকে সবাই যেভাবে ওড়াদৌড়া টানতেছে, ওদেরকে তো খুঁজে পাইতেছি না। তবে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি, তাই আমরা সময় নিয়ে আস্তে আস্তে যাই, এটাই সবচেয়ে বেশি ভালো হবে। আমি সবসময় বাইক আস্তে রাইড করে আস্তে 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 যাচ্ছি। মিরপুর থেকে এ পর্যন্ত আসতে আমাদের বেশি সময় লাগে না। আসলে রাস্তা ফাঁকা থাকলে, ঢাকা শহরের রাস্তা ফাঁকা থাকলে কত তাড়াতাড়ি আসা যায়, এটা রাতে বের হলে বোঝা যায়। হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা চলে আসছি, টোল দিয়ে একবারে উঠে যাব মাওয়া এক্সপ্রেসওয়েতে। এদিকে কোনো লাইটিং না থাকার কারণে মোটামুটি অন্ধকারই লাগতেছে, সামনে দেখা যাচ্ছে লাইট। বাংলাদেশের মধ্যে এই একটা রাস্তা যেখানে আপনি 100 থেকে 150 স্পিড একটানা অনেকক্ষণ ধরে রাইড করতে পারবেন। যদিও 300 ফিটের রাস্তা আছে, তারপরেও এতটা বড় না, কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে বেশি বড়। এই এক্সপ্রেসওয়েতে আসলে আমার দুবাইয়ের রাস্তার কথা মনে পড়ে যায়। দুবাইয়ের রাস্তাগুলো এরকমই সুন্দর, লাইটিং করা, সেম টু সেম দুবাই। এখানে অনেক বাতাস, অনেক, আপনার যদি দেখাতে পারতাম আমার গেঞ্জি বাতাসে উঠতেছে, ওই যে ওর গেঞ্জির দিকে খেয়াল করলে বোঝা যাইতো যে কতটা বাতাস। খারিলে সিগন্যাল দিল, ওর গাড়িতে মনে হয় কোনো সমস্যা হয়েছে, একটু দেখি দাঁড়ান। আচ্ছা, ওর গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে, কয়েকবার নাকি বন্ধ হয়েছে রাস্তায়, এখন নাকি স্টার্ট নিচ্ছে না। যাক, অবশেষে 2-3 বার ট্রাই করার পরে স্টার্ট নিচ্ছে। আমি তো একটু ভয় পেয়ে গেছিলাম, আশেপাশে কোনো গ্যারেজ নাই, কোনো দোকানপাট নাই, এই রাতের বেলায় গাড়ির কিছু হলে কিভাবে কি করা যাইতো। যাক, আল্লাহ ভরসা, এতটুকু আসছে, ইনশাল্লাহ সুন্দরভাবে আমরা বাসায় পৌঁছাবো। একদিন মা আসার জন্য রওনা দিয়েছিলাম, রাত বাজে প্রায় 12:30। নিউ মার্কেটের একটু আগে আমাদের একটা গাড়ি ক্লাসের তার ছিঁড়ে গেছিলো, তখন ঢাকার ভিতরে থাকার কারণে ঢাকার অনেক জায়গায় খুঁজছিলাম, কিন্তু কোথাও ক্লাসের কেবল পাই নাই। না পাওয়ার কারণে পজিটিভ দিয়ে বেঁধে তারপরে আমরা আসছিলাম মাওয়ায়। মাওয়াতে আসলাম আমরা, এখানে সবসময় এখানে কিছুক্ষণ দাঁড়াই, ছবি টবি তুলি, জায়গাটায় ছবি উঠালে অনেক সুন্দর লাগে। ঢাকা থেকে মাওয়া ফেরিঘাটে যাওয়ার জন্য এটা শেষ টোল, এটার পরে একবারে পদ্মা সেতুর টোল। আমরা তো পদ্মার দিকে যাব না, আমরা ডান দিকে ফেরিঘাটের দিকে চলে যাব। এখানে টোল নেয় 20 টাকা, টোল দিয়ে আমরা আবার রওনা দিব। ঢাকা থেকে শিমুলিয়া ফেরিঘাট পর্যন্ত 2টা টোল দিতে হয়, প্রথমে হানিফ ফ্লাইওভার, তারপরে এটা, ওইটাতে হানিফ ফ্লাইওভারে 10 টাকা, এটাতে 20 টাকা, মোট 30 টাকা আসতে, 30 টাকা যাইতে। মানে ঢাকা থেকে আপনি ঘাট পর্যন্ত এসে ঘুরে যেতে পারবেন 60 টাকা টোলের বিনিময়ে। আর আমরা সব বাইকাররা মোটামুটি সবাই জানি, পদ্মা সেতু টোল 100 টাকা, আবার আসতে 100 টাকা, মানে পদ্মা সেতু পার হতে গেলে আপনার 200 টাকা টোল দিতে হয়। এটা মোটামুটি আমরা সবাই জানি। আমরা আজকে ওদিকে যাচ্ছি না, তো ওদিকের কথা আজকে আমরা নাই বলি, যেদিন যাব ওই দিন আপনাদেরকে বলবো, দেখাবো। আমি একবার গিয়েছিলাম অনেক আগে, তখন ব্লগ করা হয়নি, জাস্ট ভিডিও করেছিলাম, হয়তো বা আমার ফেসবুকে, ইউটিউবে কিছু কিছু রিলস ছাড়া আছে পদ্মা সেতুর উপরে। আমরা চলে আসছি প্রায় পদ্মা ব্রিজের কাছাকাছি। আমরা এখন ডান দিক দিয়ে চলে যাব, কিন্তু খাইরুলে চিনে না মনে হয়, রাস্তা ভুল করতেছে, ও সোজা পদ্মা সেতুর দিকে চলে যাচ্ছে, কিন্তু আমরা যাব ডান দিকে। ওরা হাত দিয়ে কয়েকবার ইশারা করলাম, গাড়ি ডিপার মারলাম, কিন্তু ও শুনতেছে না, বুঝতেছে না। বাইক এত টানা টানতেছে যে ওকে আমি ধরতে পারতেছি না, ওর আগে যে যাবো। এখানে আসলে সবাই একটু বাম দিকে খেয়াল রাখেন, কারণ এক্সপ্রেসওয়ে মানেই তো গাড়ি ঘোড়া চলবে, সো সবাই একটু বামে খেয়াল করে তারপর রাস্তা পার হয়েন, কারণ আমার চোখের সামনে একবার একটা প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক এই জায়গাটায়। এক অবশেষে আবার আমরা সবাই মিলিত হলাম। আমরা এখন যাচ্ছি ফেরিঘাটের দিকে, ছোট রাস্তা, সিঙ্গেল রাস্তা দিয়ে, এদিকে অন্ধকার, সামনে আলো দেখা যাচ্ছে, তবে এই রোডটা পুরোটাই অন্ধকার, একটু একটু মাঝে মাঝে হালকা একটু দু একটা লাইট আছে, আলো আছে, এতটুকুই।
যারা এদিকে প্রথম আসবেন তারা একটু খেয়াল রাখেন, এই রাস্তা একটু পর পর স্পিড ব্রেকার দেওয়া আছে, একটু খেয়াল করে বুঝে শুনে গাড়ি চালায়েন এখানে। যাক, অবশেষে আমরা সবাই চলে আসছি ফেরিঘাটে, শিমুলিয়া ফেরিঘাট। এখন আমরা একটা খালি ছোট একটা দোকানে গিয়ে দাঁড়াবো, ওইখানে গাড়িগুলো পার্কিং করে দেখবো কোথায় ভালো খাওয়ান পাওয়া যায়, সেখানে খাবো। এখানে আসলে একটা জিনিস ভালো লাগে, এখানে আপনি সকাল থেকে ভোর পর্যন্ত আপনি যে সময় আসেন সবসময় দোকানপাটগুলো খোলা পাবেন। সারা রাতি বলতে গেলে এখানে দোকান খোলা থাকে সারা রাত সারাদিন, তবে দিনের বেলা থেকে রাতেই এখানে বেশি জাঁকজমক দেখা যায়। গাড়ি সবগুলো এক সাইডে সুন্দরভাবে পাশাপাশি পার্কিং করে রেখে দিই, যেন কারো সমস্যা না হয়, আমাদেরও বের করার সময় সমস্যা না হয়। আমরা একটা ছোটোখাটো যুদ্ধে নেমে গেলাম। যুদ্ধ বলতে এখানে যদি একটু চালাক না হন আপনি, তাহলে আপনাকে ছোট ইলিশ মাছগুলো অনেক দাম দিয়ে কিনতে হবে। এই জন্য যিনি ভালো বোঝে ওনাকে দিয়ে এখানে মাছের দাম দর করবেন। আমাদের মধ্যে ইয়াসিন ভাই সবসময় এই জিনিসগুলো ভালো বোঝে, এই জন্য আজকেও উনি দামাদামি করে 2টা মাছ নেবে। বাম পাশে 2টা যে মাছ একসাথে দেখতেছেন, এই 2টাই মাছ আমরা পছন্দ করছি, আমাদের দামের সাথে ওনার দাম মিলছে। আমরা এখন কাটতে দিয়ে দিলাম, উনি সুন্দরভাবে কাটাকাটি করে ধুয়ে পরিষ্কার করে রাখতেছে। ব্লগার ভাই উপস্থিত, ভাই একটু কিছু বলেন। মাছ কাটাকাটি শেষ, এখন হলুদ মরিচ দিয়ে মাছগুলো রান্না করবে। আগে তেল দিয়ে নিচ্ছে ওই গরম তাপায়। আমার গাড়িতে টাইম দেখা যাচ্ছে 4:45, সকাল হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আকাশে আলো দেখা যাচ্ছে। তো আজকের মতোই এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাইক রাইড করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।